রয়েছে? একটা মানুষ কোন দলকে পছন্দ করে, একটা মানুষ আদর্শ আচ্ছা, আমি না এইভাবে দেখে কথা বললে তোমাদের সাথে কথা বলতে হবে, কমেন্ট দেখতে পাবো না। আজকে একটুখানি কমেন্ট দেখার প্রবলেম হবে, ঠিক আছে? আজকে একটুখানি তোমাদের কমেন্ট দেখার প্রবলেম হবে, কারণ আমি অন্য জায়গা থেকে ক্লাস নিচ্ছি। কোন দিকে তাকালে যে বুঝতে পারবো? আচ্ছা, এইটা দেখাতে হবে। আমি আজকে অন্য জায়গা থেকে ক্লাস নিচ্ছি, তাই আমি তোমাদের কমেন্টটা আজকে খুব বেশি দেখতে পারবো না। আমি এদিকে তাকিয়ে যাচ্ছি বা কমেন্টটা এদিকে চলছে, ঠিক আছে? তো একটুখানি চেঞ্জ হচ্ছে। তো আজকের দিনটা মেবি পরশু দিন, এই দুটো দিন একটু টাইমে চেঞ্জ করেছি, কারণ আমরা অফলাইন ক্লাস করে গেছি। তো তাই জন্য শুধু দুটো দিন চেঞ্জ করেছি, বাকি দিন যেমন টাইম সেই টাইম অনুযায়ী ক্লাস, ঠিক আছে? ওদের কমেন্ট আমি একটু পরে কম দেখতে পাবো, কমেন্ট দেখে আসছি। এখানেই আছে বাবা, আওয়াজ ঠিক করুন, আওয়াজ আসছে না? আওয়াজ শুনতে পাচ্ছ? আমি অডিবল? না, অফলাইনের সাথে ক্লাস হচ্ছে না। আমার অফলাইনে ক্লাস ছিল বলে তোমাদের টাইমটা চেঞ্জ করতে হয়েছে, এবং অফলাইনের রুমে আমি ক্লাসটা নিচ্ছি, বাট এখানে কোনো স্টুডেন্ট নেই। অফলাইনের রুমে আমি ক্লাসটা নিচ্ছি। আজকে যেহেতু অন্য টাইম, তাই জন্য আমি স্টুডিও পাইনি, এইটা হচ্ছে ব্যাপার। যেহেতু অন্য টাইম, স্টুডিও পাওয়া যায়নি। লাইটটা খারাপ। ক্লাস দেখতে পাচ্ছ তো? ক্লাসটা পিপিটিটা অডিবল, পিপিটিটা পুরোটা দেখতে পাচ্ছ কিনা বলো? পিপিটিটা পুরোটা দেখতে পাচ্ছ ক্লিয়ার কাট? পিপিটিটা পুরোটা ভিজিবল? সাউন্ড ওকে? সাউন্ড ওকে? পিপিটি ওকে? আমাকে কিন্তু সবাই ওকেই বলছে। যদি সাউন্ড শুনতে না পাও তাহলে একটুখানি তোমরা রিজয়েন করে দেখো। সাউন্ড কিন্তু ওকেই রয়েছে। লাইটটা কম বুঝতে পেরেছি, কারণ আমি অফলাইন রুমের মধ্যে রয়েছি। লাইটটা কম বুঝতে পেরেছি, বাট সেটা আমার হাতে নেই এখন। চলো স্টার্ট করি ক্লাস। আমাকে একটুখানি, আমাকে দেখা নাও যেতে পারে, আজকে এখানেই রয়েছে। চলো, কালকে আমাদের অনেকটা হয়ে গেছিল, আজকে তারপর থেকে স্টার্ট করব। আমাদের এখান থেকে হওয়া বাকি ছিল, এই জায়গা থেকে, তো এখান থেকেই স্টার্ট করছি। জিজ্ঞেস আচ্ছা, ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যদি বলা হয়, ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বাউন্ডারি টোটাল 16টা রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে ভারতের ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, এটা হয়ে গেল আমার ইউটি। হিমাচল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এদের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। তো টোটাল 16টা রাজ্যের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, তার সাথে দুটো ইউটি, লাদাখ এবং জম্মু কাশ্মীর।
ভারতের যদি বলা হয় যে কোন কোন জায়গাতে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, টোটাল 7টা দেশের সাথে ভারত ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে। টোটাল 7টা দেশের সাথে ভারত ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে। আমার আজকে 12টা থেকে টানা ক্লাস চলছে। এটা আমি 5 নম্বর ক্লাস, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, এটা আমার 5 নম্বর ক্লাস চলছে, তাই আমি টায়ার্ড হয়ে গেছি। চলো, তো এটা কি করছে, এখানে টোটাল 7 জনের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে এবং 7 জনের সাথে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, 2 জনের সাথে ওয়াটার বাউন্ডারি রয়েছে। ল্যান্ড বাউন্ডারি কার কার সাথে রয়েছে? ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান, এদের সাথে রয়েছে ল্যান্ড বাউন্ডারি এবং 2 জনের সাথে রয়েছে ওয়াটার বাউন্ডারি। 2 জনের সাথে ওয়াটার বাউন্ডারি কার কার সাথে রয়েছে? একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে মালদ্বীপস। তো সব থেকে বড় বাউন্ডারি কার রয়েছে? ভারত এবং বাংলাদেশের বাউন্ডারিটা সব থেকে বড়, 4096 কিলোমিটার লম্বা এবং এটাকে বলা হচ্ছে 3 বিঘা করিডোর। এর পরেরটা হচ্ছে ভারত এবং চায়না। এগুলো তো সব নাম বলছি বাবা, কালকে তো আমি বাংলাতেই পিপিটি দিলাম, কালকে তো বাংলাতেই পিপিটি দিয়েছি। আচ্ছা, তারপর একটা হয়ে যাচ্ছে ভারত চায়না। ভারত চায়নাটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন। ইন্ডিয়া নেপাল, মায়ানমার, ভুটান, এই হচ্ছে টোটাল আমাদের বাউন্ডারি গুলো। এবং তার সাথে সব থেকে ছোট বাউন্ডারি রয়েছে ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে। ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে বাউন্ডারিটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন। এই যে ডুরান্ড লাইনটা রয়েছে, এটা পিওক এর মধ্যে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। এই ছবিটাকে একটু দেখে নাও। এই ছবিটা হচ্ছে ভারতবর্ষের অবস্থান, এখান থেকে বোঝানো হচ্ছে ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং পিওকে, এই কনসেপ্টটা এখানে বোঝানো হচ্ছে। প্রথমে এইটা হয়ে যাচ্ছে জম্মু কাশ্মীরের পুরোটা ছবি ছিল। যখন ভারত স্বাধীন হয় তখন এই যে রাজ্যগুলো ছিল, রাজ্যগুলোকে অপশন দেওয়া হয়েছিল যে তোমরা কি করবে, তোমরা কি ভারতের পার্ট হবে, নাকি তোমরা পাকিস্তানের পার্ট হবে, নাকি তোমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা রাজ্য, প্রিন্সলি স্টেট হয়ে থাকবে, এরকম অপশন দেওয়া হয়েছিল। তো জম্মু কাশ্মীর তখন ঠিক করেছিল যে সে ইন্ডিভিজুয়াল স্টেট হিসেবে থাকবে, ইন্ডিভিজুয়াল রাজ্য হিসেবে থাকবে, সে ইন্ডিভিজুয়াল রাজ্য হিসেবে থাকবে। বলছি একটা একটা করে বলি, একটু ওয়েট করো, আমি কমেন্ট খুব বেশি দেখতে পাচ্ছি না, তো এত কমেন্ট করলে আমাকে বারবার চলে যেতে হচ্ছে। আমি আগে বলে নিই, তারপর আমি সবারটা শুনে নেবো। এখন আমার কথাটা একটু শুনে নাও। তো যখন জম্মু কাশ্মীর বললো যে সে ইন্ডিভিজুয়াল রাজ্য, একটা স্বাধীন দেশ হিসেবে থাকবে, তো হরি সিং ছিলেন তখন জম্মু কাশ্মীরে, তো তিনি ইন্ডিভিজুয়াল রাজা ছিলেন। বাট পাকিস্তান সেই সময় কাশ্মীরকে দখল করতে আসে। আমি একদম সিম্পল ভাষায় বলছি, পাকিস্তান দখল করতে আসে। তখন হরি সিং, জম্মু কাশ্মীরের রাজা, সে ভারতের থেকে হেল্প চায়। তো ভারত বলেছিল আমরা তোমাকে হেল্প করতে পারবো না যদি না তুমি পুরোটা আমাদের কাছে সারেন্ডার করো, যদি তুমি মানো যে তুমি ভারতের পার্ট হয়ে যাবে তাহলেই আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো। তো হরি সিং কি করেছিল? হরি সিং ভারতকে সাইন করেছিল। হরি সিং হিন্দু রাজা ছিলেন, তিনি ভারতকে সাইন করেছিলেন, সাইন অফ এগ্রিমেন্ট এখানে হয়েছিল। এবার তারপর থেকে তাহলে কি এই পুরো কাশ্মীরটা ভারতের পার্ট, কিন্তু তখন পাকিস্তান এই জায়গাটাকে অলরেডি দখল করে নিয়েছে এবং ভারতীয় সৈন্য এখান থেকে তাদেরকে বার করে করে নিয়ে যাচ্ছিল। মিনওয়াইল যখন তারা এই জায়গাতে রয়েছে, যখন পাকিস্তান এই পোর্শনটাতে রয়েছে, তখন জওহরলাল নেহেরু ইউএন এর পরামর্শে সিজ ফায়ার করে দেয়, বা জওহরলাল নেহেরুর পরামর্শে ইউএনএ সিজ ফায়ার করে দেয়। সিজ ফায়ার মানে যুদ্ধ বন্ধ, এখন আর কোনো গোলাগুলি হবে না, যা হয়েছে হয়ে গেছে, এই মুহূর্তে আর কোনো গোলাগুলি এখানে হচ্ছে না। এবং এই সময় এখানে পাকিস্তানের যারা সেনা রয়েছে তারাও এখানে থেকে যাবে, ভারতের সেনারাও এখানে থেকে যাবে, কেউ কোনো দিকে এগোবে না। এইটাকে তখন বলা হতো সিজ ফায়ার লাইন। এর পরবর্তী সময় যখন সিমলা এগ্রিমেন্ট হয় তখন এই লাইনটার নাম হয়ে যায় লাইন অফ কন্ট্রোল, LOC, এবং এর এই পাশের পোর্শনটা হয়ে যাচ্ছে POK, পাক অকুপাইড কাশ্মীর। তো বেসিক্যালি এটা ভারতেরই পার্ট, কিন্তু পাকিস্তান নিয়ে নিয়েছে। এই জায়গাটা হচ্ছে সকশম ভ্যালি, এই জায়গাটাকে বলা হয় সকশম ভ্যালি।
এই জায়গাটাকে বলা হচ্ছে সকসম ভ্যালি। সকসম ভ্যালির পোর্শনটা হচ্ছে যে জায়গাটা পাকিস্তান ভারতের থেকে গ্র্যাব করে সেটা চায়নাকে দিয়েছে। সকসম ভ্যালি পাকিস্তান ভারতের থেকে নিয়ে চায়নাকে গিফট করেছে এবং এই জায়গাটাকে বলা হচ্ছে অক্ষয় চীন। এটাকে বলা হচ্ছে অক্ষয় চীন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC বলা হয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাকে বলা হচ্ছে। তো তিনটে পার্ট, LOC, LAC, সকসম ভ্যালি। এই পোর্শনটা POK, এই পোর্শনটা হচ্ছে সকসম এই অক্ষয় চীন, এটা হচ্ছে সকসম ভ্যালি। ভারতের বাউন্ডারি যদি বলা হয়, ভারত এই 7খানা দেশের সাথে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে, ভূমি দিয়ে বাউন্ডারি সীমানা রয়েছে এই 7 জনের সাথে শেয়ার করে। তার মধ্যে আফগানিস্তানের সাথে যাচ্ছে লাদাখ, ভুটানের সাথে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম। বাংলাদেশের সাথে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, আসাম। চায়নার সাথে আসছে লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। মায়ানমারের সাথে আসছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নেপালের সাথে বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ। পাকিস্তানের সাথে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ। টোটাল 3টে এরকম রাজ্য রয়েছে এবং একটা ইউটি রয়েছে যেটা সব থেকে বেশি নাম্বার অফ বাউন্ডারি শেয়ার করে। 3টে রাজ্য কি কি? অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। আর ইউটির মধ্যে আসছে, ইউটি মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে আসছে লাদাখ। তো এটা শুধুমাত্র এতগুলো বাউন্ডারি শেয়ার করছে, ম্যাক্সিমাম 3টে করে বাউন্ডারি শেয়ার করে। আর এর সাথে ভারতের যে আরো দুটো জায়গার সাথে বাউন্ডারি রয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা, জল বাউন্ডারি, ওয়াটার ডিভাইড রয়েছে শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে মালদ্বীপস। একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে মালদ্বীপস। এই দুটোর সাথে ভারত বাউন্ডারি শেয়ার করে। তো টোটাল ভারতের প্রতিবেশী দেশ বললে সেটা হচ্ছে 9টা। প্রতিবেশী দেশ বললে সেটা হচ্ছে 9টা। না, কোনোটার কিলোমিটার পড়ার দরকার নেই, শুধু হাইয়েস্ট এবং লোয়েস্টের কিলোমিটার পড়তে হবে, বাকি কোনোটার কিলোমিটার পড়ার দরকার নেই। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? ফার্স্ট চ্যাপ্টার আমার এখানে শেষ। এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, মুখস্থ তো একটু করতে হবে। ওয়াটার বাউন্ডারি হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস, লিখে দিয়েছি। LAC হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা চীন যে জায়গাটা দখল করে নিয়েছে তার পাশের পোর্শনটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত বাংলাদেশের বর্ডারটাকে 3 ভাগে করিডোর বলা হয়। পিওক এর মধ্যে অবস্থিত ভারত এবং পাকিস্তানের, ভারত এবং আফগানিস্তানের যে বর্ডারটা সেটা পিওক এর মধ্যে অবস্থিত। শ্রীলঙ্কার মধ্যে ওয়াটার বাউন্ডারি রয়েছে। শ্রীলঙ্কার কি বলবো, শ্রীলঙ্কার সাথে ওয়াটার বাউন্ডারি রয়েছে। শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে অবস্থিত হচ্ছে, এইটা হচ্ছে শ্রীলঙ্কা, এর মধ্যে অবস্থিত পাক স্টেট এবং মান্নার উপসাগর। এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে পাক স্টেট এবং মান্নার উপসাগর। পক প্রণালী, মান্নার উপসাগর, এই দুটো এখানে অবস্থিত। খুব ব্ল্যাক আসছে, খুব ব্ল্যাক আসছে, তুই দেখ ওখানে দেখলে বুঝতে পারবি। ব্ল্যাক। পিওকেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। পিওকে যদি বলা হয় এটা হচ্ছে পিওকে, এই পোর্শনটাকে পিওকে বলা হয়। পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে এই পোর্শনটা, এটাকে বলা হয় অক্ষয় চীন। এই জায়গাটাকে চায়না দখল করে নিয়েছিল, এটা হচ্ছে অক্ষয় চীন। চায়না ভারতের যে বর্ডারটা ধরে নেওয়া হচ্ছে অক্ষয় চীন বাদ দিয়ে, সেটা হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল।
এটা LAC, এটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকেই বলছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এর সাথে আরো একটা জিনিস তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা একটা লিস্ট দিয়ে রয়েছে, পুরো কালো। এর সাথে আরো একটা জিনিস আমি দিচ্ছি, সেখানে কোন কোন স্টেটগুলোর রাজ্যের রাজধানীগুলো কি কি রয়েছে, প্রত্যেকটা স্টেটের রাজধানীগুলো কি কি রয়েছে, এবং এই রাজ্যগুলো কবে তৈরি হয়েছে, কোন কোন স্টেট রয়েছে তাদের রাজধানীগুলো কি কি রয়েছে, রাজ্যগুলো কবে তৈরি হয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। এইটা হচ্ছে টোটাল আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা। এই হচ্ছে টোটাল ফার্স্ট চ্যাপ্টার। এর সাথে আরো একটা জিনিস আমি অ্যাড অন করতে পারি, তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে প্রত্যেকটা বছর আমাদের যে স্টেটগুলো তৈরি হয়েছে তার কিছু কিছু চেঞ্জেস হয়েছে। যেমন ধরো 1960 আগে পর্যন্ত 1960 আগে পর্যন্ত একটাই রাজ্য ছিল, সেটাকে বলা হতো বোম্বাই। বোম্বাই রাজ্যটা ভেঙে মে মাসে দুটো রাজ্য তৈরি হয়েছিল, একটা হচ্ছিল গুজরাট, একটা ছিল মহারাষ্ট্র। মারাঠি ভাষা নিয়ে হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষা নিয়ে হয়েছিল গুজরাট। এরকম প্রত্যেকটা ইয়ারে কি কি চেঞ্জেস হয়েছিল তার একটা লিস্ট দেওয়া রয়েছে, বাংলাতে দেওয়া রয়েছে। যেমন 1972 এর আগে পর্যন্ত অরুণাচল প্রদেশকে বলা হতো NEFA, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, NEFA এটাকে বলা হতো। এবং তারপর 1972 এর পর থেকে এটাকে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো প্রত্যেকটা বছর কি কি চেঞ্জেস হয়েছে। 1975 এ সিকিম ভারতের পার্ট হিসাবে অ্যাড হয়েছে। কি না, পুরো জিনিসটা অন্ধকার আসছে, লেখাটাও অন্ধকারই আসছে। না না, ওরাই বলছে যে অন্ধকার আসছে। এর পরেরটাতে আসছে যে 1975 এ ভারতের পার্ট হয়েছিল সিকিম। তো কোন কোন বছর কি কি চেঞ্জেস হয়েছে এগুলো এখান থেকে প্রশ্ন আসে। আমাকে শুনতে পাচ্ছ? আমি যেগুলো বোর্ডে দেখা যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ? যেগুলো বোর্ডে দেখা যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ? ব্যাস, এটুকু ক্লিয়ার। ফার্স্ট চ্যাপ্টার আমার শেষ, এটুকু ক্লিয়ার। ফার্স্ট চ্যাপ্টার আমার কমপ্লিট, এটুকুর মধ্যে ক্লিয়ার, সবটা বুঝতে পেরেছো? ফুল স্ক্রিনই করা আছে, আমি হাফ স্ক্রিন কোথায় করেছি? ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কোনো প্রশ্ন আছে? ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কোনো প্রশ্ন আছে? যখন পিডিএফটা দেবো তখন সালগুলো পুরোটা দেখতে পাবে। পারমিতা, লাইটের জন্য খুব অসুবিধা হয়তো হচ্ছে না, একটু বোঝো। ট্রাই তো আমরা দেখলে একজনকে ডেকে ট্রাই করলাম যাতে ঠিক হয়ে যায়, ঠিক হচ্ছে না, এবং তাহলে তোমাদের কি করতে হতো, আমার ক্লাসটা বন্ধ করে দিতে হতো। তো সেটা সেটা নিশ্চয়ই তোমার কাম্য নয়, বলো? তাই জন্যই ক্লাসটা করছি। লেখা যদি দেখতে পাও তাহলে ওকে আছে, একটা দিন একটু ম্যানেজ করে নাও। স্টুডিও পাওয়া যাচ্ছে না তাই জন্য চেঞ্জ করতে হয়েছে। যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলোকেই বলেছি, পরের ব্যাপারটা যাচ্ছে, ঠিক আছে?
চলো ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, ফিজিওগ্রাফিতে ঢুকছি। ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি যদি বলা হয়, ভারতের ভূপ্রকৃতিকে টোটাল 6টা ভাগে ভাগ করা যায়। এই মুহূর্তে তোমরা কি সবকটা লেখা দেখতে পাচ্ছ? এই মুহূর্তে সবকটা লেখা দেখতে পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ? কে বেঁকে গেছে, কে সোজা আছে, প্লিজ উত্তর দিও না। বোর্ড দেখতে পাচ্ছ? লেখা দেখতে পাচ্ছ? চুপ করে লেখাটা দেখো, আমি যেটা বলছি সেটাকে শোনো, এরপর আর কোনো কিছু বলো না। আমরা ক্লাসটা করছি, প্লিজ ক্লাসটা করো। আমরা ক্লাসটা করছি, ক্লাসটা করো। যদি প্রত্যেকটা লেখা দেখতে পেয়ে থাকো তাহলে চুপ করে ক্লাসটা করো। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ব্যাস। ভারতের ভূপ্রকৃতিকে টোটাল 6টা ভাগে ভাগ করা যায়। 6টা ভাগ কি কি রয়েছে? প্রথমটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই যে নীল রঙের পোর্শনটা, এটাকে বলা হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। ফার্স্ট হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। সেকেন্ডটাকে বলা হচ্ছে উত্তর ভারতের সমভূমি। সবুজ রঙের পোর্শনটা উত্তর ভারতের সমভূমি। উত্তর ভারতের সমভূমি। তারপরে পোর্শনটাকে বলা হচ্ছে থার্ড, সেটা হচ্ছে থর ডেজার্ট, বা 3 নম্বর এটাকে বলা হচ্ছে থর মরুভূমি। এটা হয়ে যাচ্ছে আমাদের থর মরুভূমি। এর পরেরটা হচ্ছে পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন। এই যে ইয়েলো পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন। পেনিনসুলা প্ল্যাটো রিজিয়নটাকে কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি। পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপীয়, যার 3টে দিকে জল থাকে, এদিকে জল, এদিকে জল, এদিকে জল, এদিকে জল আছে, এদিকে জল আছে, এদিকে জল আছে, তাই এটাকে উপদ্বীপীয় বলা হয়। প্ল্যাটো মানে মালভূমি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 5 নম্বরে হয়ে যাচ্ছে কোস্টাল প্লেন, উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি, কোস্টাল মানে উপকূল, যার সমুদ্রের সঙ্গে লিংক রয়েছে, উপকূলীয় সমভূমি অঞ্চল। 6 নম্বর হচ্ছে দ্বীপ অঞ্চল। 6 নম্বর হচ্ছে দ্বীপ অঞ্চল। এই পোর্শনটা হচ্ছে দ্বীপ অঞ্চল, ঠিক আছে, আন্দামান এবং লাক্ষাদ্বীপ। ভারতবর্ষে ভূপ্রকৃতিকে এই 6টা ভাগে ভাগ করা যাচ্ছে। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি, থর মরুভূমি অঞ্চল, পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন বা উপকূলীয় মালভূমি অঞ্চল, কোস্টাল উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। এই 6টা ভাগে ভারতের ভূপ্রকৃতিকে ভাগ করা যায়। এর মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে যে কোন ভাগটা সব থেকে বড় পার্ট? ভারতের ভূপ্রকৃতির কোন ভাগটা সব থেকে বড়, সব থেকে লার্জেস্ট পার্ট কোনটা? লার্জেস্ট বা সব থেকে বড় পার্ট বললে সেটা হচ্ছে উপকূলীয় মালভূমি অঞ্চল। উপকূলীয় মালভূমিটা হচ্ছে সব থেকে বড় পার্টের মধ্যে। এছাড়া যদি জিজ্ঞেস করা হয় ভারতের ভূপ্রকৃতির সব থেকে পুরানো পার্ট কোনটা, ওল্ডেস্ট পার্ট কোনটা? লার্জেস্ট আমি বললাম, ওল্ডেস্ট পার্ট কোনটা? ওল্ডেস্ট পার্টটা হচ্ছে আমাদের এটাই, পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন। পেনিনসুলা প্ল্যাটো রিজিয়নটাই সব থেকে ওল্ডেস্ট পার্টের মধ্যে যাচ্ছে এবং সব থেকে বড় পার্টের মধ্যে যাচ্ছে। কোস্টাল প্লেন, কোস্টাল প্লেন হচ্ছে এইটাই, নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। নীল রঙেরটা হচ্ছে উপকূলীয় সমভূমি, এটা পেনিনসুলা প্ল্যাটো, বাকিগুলো তো দেখাই যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? প্রথম পার্টটা হচ্ছে হিমালয়, উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয়। আমি বাংলাতেই নোট দেব, তোমরা বলার আগে, ঝামেলা করার আগে দেখে নাও, পরের পেজে বাংলা রয়েছে, যেটা আমি বলছি তার পরের পেজগুলোতে বাংলা রয়েছে, তো চাপ না নিয়ে পড়াটা শোনো। প্রথম ভাগটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। ওল্ডেস্ট পার্ট বলা হয় তার কারণ হচ্ছে ওই জায়গাটা গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট।
ওই জায়গাটা গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট, তাই ওটাকে ওল্ডেস্ট পার্ট বলা হয়। গন্ডওয়ানা ল্যান্ড মানে যখন একেবারে পৃথিবী যে দুটো ভাগে ভাগ ছিল, আঙ্গারা এবং গন্ডওয়ানা, সেই গন্ডওয়ানা ল্যান্ডের পার্ট। হিমালয় তৈরি হওয়ার অনেক আগে থেকে পার্টটা রয়েছে, তাই ওটাকে ওল্ডেস্ট পার্ট বলা হয়। ওকে, এবার আসছি হিমালয়ের যদি আমরা ক্লাসিফিকেশন করি, শ্রেণী বিভাগ করি। হিমালয় ক্লাসিফিকেশন করতে গেলে তোমরা একটু হিমালয় ক্লাসিফিকেশন করতে গেলে দুটো ভাগে ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে এইরকম ভাগে, একটা হচ্ছে এইরকম ভাগে, দুটো ভাগে ভাগ করা যায়। এই দিকে যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে লেন্থ, লেন্থ ওয়াইজ এইরকম ভাগে ভাগ করা যাচ্ছে, লেন্থ ওয়াইজ এরকম ভাগে ভাগ করা যায়। আর এইটা হচ্ছে উইথ, উইথ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। উইথ ওয়াইজ এবং প্রস্থ ওয়াইজ, লেন্থ ওয়াইজ ভাগ করা যাচ্ছে। উইথ ওয়াইজ, দৈর্ঘ্য ওয়াইজ এটাকে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়। কি কি 4টে ভাগে ভাগ করা হয়? একেবারে প্রথম ভাগটা হচ্ছে শিবালিক, একদম প্রথম ভাগটা যেটা এই ভাগটা দেখতে পাচ্ছ, এই যে ভাগটা সেটা হচ্ছে শিবালিক। শিবালিকটা কি? শিবালিক হিমালয়ের একদম আউটারের পার্ট, একদম বাইরের যে পার্টটা সেটা হচ্ছে শিবালিক। হিমালয়ের একদম বাইরের পার্টটা সেটাকে বলা হচ্ছে শিবালিক। এইটা এখানে রয়েছে পাটোয়ার প্ল্যাটো, এখানে অবস্থিত পাটোয়ার প্ল্যাটো, এখান থেকে অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। পাটোয়ার প্ল্যাটো থেকে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত বিস্তৃত শিবালিক। পাটোয়ার প্ল্যাটো থেকে ব্রহ্মপুত্র ভ্যালি পর্যন্ত বিস্তৃত হচ্ছে শিবালিক। শিবালিকটা এর যদি উচ্চতা বলা হয়, এর গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। গড় উচ্চতা, শিবালিকের গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। পূর্ব পশ্চিমে প্রচন্ড আসছে, এটা বেঁকেও গেছে স্ক্রিনটা, এন্ড প্রচন্ড প্রচন্ড। এটা পাটোয়ার প্ল্যাটো থেকে ব্রহ্মপুত্র ভ্যালি পর্যন্ত বিস্তৃত। গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। পূর্ব থেকে পশ্চিমে এটা 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পূর্ব থেকে পশ্চিমে। এইটাকে আউটার হিমালয় বলা হয়। এই জায়গাটাকে বলা হচ্ছে আউটার হিমালয়, কারণ হিমালয়ের একদম লাস্টের পার্ট এবং এটার পরেই উত্তরের সমভূমি শুরু হয়েছে। আউটার হিমালয় বলা হচ্ছে 600 থেকে 1500 অ্যাভারেজ এটার হাইট। এটা পূর্ব থেকে পশ্চিমে 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় রেখো, শিবালিকের দক্ষিণ ভাগে এই যে জায়গাটা রয়েছে, শিবালিক আজকে আমি করতে পারবো কিনা জানি না। মানে 11 টু 18 17 এই যে পোরশনটা রয়েছে, এই পোরশনটা শিবালিকের দক্ষিণ ভাগ। শিবালিকের দক্ষিণ ভাগটাতে প্রচুর পরিমাণে নদীর দ্বারা ক্ষয়কার্য দেখতে পাওয়া যায়। শিবালিকের দক্ষিণ ভাগে প্রচুর পরিমাণে নদীর দ্বারা ক্ষয়কার্য দেখতে পাওয়া যায় এবং এই জায়গাতে অ্যাজ সাচ গাছপালা নেই। জায়গাটা কোনটা? জায়গাটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা, এই জায়গাটা, ঠিক আছে? পাঞ্জাব হরিয়ানা এই জায়গাটার কথা বলছি। এই জায়গাতে নদীর দ্বারা ক্ষয়কার্য খুব বেশি লেভেলে দেখতে পাওয়া যায় এবং এখানে অ্যাজ সাচ গাছপালা দেখা যায় না, যেটা শিবালিকের দক্ষিণ ভাগ। এই জায়গাটাকে বলা হয় চোজ, CHOS, বা এটাকে চয়কার চো বলা হয়। বাংলাতে হচ্ছে চো, ইংলিশে এটাকে চোজ বলা হচ্ছে, ঠিক আছে? পাঞ্জাব হরিয়ানা রিজিয়নে শিবালিকের দক্ষিণ ভাগে এটা দেখতে পাওয়া যায়, চোজ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? শিবালিকের দক্ষিণ ভাগে
শিবালিকের দক্ষিণ ভাগে যেখানে পাঞ্জাব হরিয়ানা রিজিয়ন রয়েছে সেখানে অ্যাসাজ গাছপালা দেখতে পাওয়া যায় না এবং নদীর দ্বারা ক্ষয়কার্য খুব বেশি লেভেলে হয়, তাকে বলা হয় চোর। ক্লিয়ার? কোনো প্রশ্ন? লিখে রেখেছি তো, CHOS লিখে রেখেছি তো। পাঞ্জাব হরিয়ানা সব থেকে ওল্ডেস্ট পার্ট হচ্ছে পেনিনসুলা প্ল্যাটো রিজিয়ন। এর পরেরটা হচ্ছে মিডিল হিমালয়। মিডিল হিমালয় বললে এই জায়গাটাকে মিন করা হচ্ছে মিডিল হিমালয়। এই যে এই পোর্শনটা গেল শিবালিক, এর যে হালকা কালারটা দেখছো এটা হচ্ছে মিডিল হিমালয় বা লেসার হিমালয়, এটাকে বলা হয় মিডিল বা লেসার হিমালয় বলা হয়। কিছু না, দু একটা জিনিস বলবো। পূর্ব থেকে পশ্চিমে 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটার অ্যাভারেজ হাইট যদি বলা হয় তাহলে সেটা 2000 থেকে 5000 মিটার পর্যন্ত, 2000 থেকে 5000 মিটার পর্যন্ত হচ্ছে এর উচ্চতা। এর উচ্চতা 2000 থেকে 5000 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। লেসার হিমালয়টা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কিরকম? জম্মু কাশ্মীরে লেসার হিমালয়ের নাম হচ্ছে পীরপাঞ্জল। পীরপাঞ্জল যে রেঞ্জটা আমরা শুনি সেটা জম্মু কাশ্মীরের নাম হচ্ছে পীরপাঞ্জল। তুমি কি ইংলিশ নোট দেখতে পাচ্ছ না বাবা? তুমি কি কোন ভাষায় তোমরা নোটটা দেখতে পাচ্ছ? ইংলিশে পাচ্ছ না বাংলায় পাচ্ছ? একটু সবাই একটু বলো তো, তোমাদের যে নোটটা আমি গতকাল দিয়েছি বা আজকে যেটা ধরে পড়াচ্ছি সেখানে কি ইংলিশ দেখতে পাচ্ছ, সেখানে কি বাংলা দেখতে পাচ্ছ? তাহলে কি নিয়ে জিজ্ঞেস করছো? কি নিয়ে কনস্ট্যান্ট জিজ্ঞেস করছো? ইংলিশ তো লেখা রয়েছে, দেখা যাচ্ছে, কালকের PDF দিয়ে দিয়েছি সেখানে রয়েছে। তারপরেও কনস্ট্যান্ট যদি তোমরা এরকম করো, একে তো দেখতে পাচ্ছ এতটা প্রবলেমের মধ্যে ক্লাসটা হচ্ছে, তারপর ডিস্টার্ব করলে তোমাদের ভালো লাগছে বলো? তোমরা ওকে হচ্ছ তো? আমি অন্য কথা বলছি তাতে তোমরা ওকে তো? হিব্রুতে লিখে দেবো এবার আমি? কি চাও তোমরা? সাপোর্টে ফোন করে জেনে নিও PDF কোথায় পাওয়া যাবে। এখন আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যে আমি কোনো প্রশ্ন ছাড়া, এই রিলেটেড প্রশ্ন ছাড়া অন্য কোনো জিনিস আমি উত্তর দেব না। আমি এখন পড়াচ্ছি, আমি এখন পড়াবো। যদি তোমরা পড়াতে ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ ক্লাসটা করো। যদি মনে হয় যে পড়াতে ইন্টারেস্টেড নও, আমি অন্য কথা জিজ্ঞেস করব, তাহলে তোমরা আমাকে 5টার পরে জিজ্ঞেস করবে। ওকে? তোমরা এখন না হয় চলে যাও, 5টার পরে এসে আমাকে অন্য কথা জিজ্ঞেস করো। এখন আমি শুধু পড়া রিলেটেড প্রশ্নের উত্তর দেব। এটা ইংলিশ রয়েছে, এছাড়া বাংলাও রয়েছে, দুটো ভাষাতেই রয়েছে। বাংলা ইংলিশ নিয়ে আর কিছু করো না। ওকে? যদি না থাকে 5টার পরে আমার সাথে কথা বলবে। এখন আমি এটা পড়াচ্ছি, এটাই পড়াবো। এটা এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত হয়ে থাকে, এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত হয়ে থাকে। এটা লেসার হিমালয়, তো এটা হয়ে যাচ্ছে লেসার হিমালয়। এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত হয়ে থাকে। প্রথম যে জম্মু কাশ্মীর রিজিয়নটাতে, জম্মু কাশ্মীরে এটার নাম হচ্ছে পীরপাঞ্জল। জম্মু কাশ্মীরে আমরা মেইন যে রেঞ্জটাকে দেখি সেটা হচ্ছে পীরপাঞ্জল। ঠিক আছে? জম্মু কাশ্মীরের নামটা হচ্ছে পীরপাঞ্জল। হিমাচল প্রদেশের, দেখো ব্যাপারটা বোঝো, এটা অ্যাট এ স্ট্রেচ গেছে, এটা না অ্যাট এ স্ট্রেচ গেছে, একবারেই জিনিসটা এইরকম করে এইভাবে গেছে, তাই না?
তো দেখো এই পোর্শনটা হচ্ছে জম্মু কাশ্মীরে, এটা হচ্ছে পীর পাঞ্জাল। এর পরের পোর্শনটা রয়েছে হিমাচলে, হিমাচলে তার নাম হচ্ছে ধৌলাধর। তার পরের পোর্শনটা উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডের নাম হচ্ছে মুসৌরি নাগটিব্বা। তো এই যে রেঞ্জটা স্ট্রেচ গেছে এবং এটা এক একটা জায়গায় এক একটা নাম ধরে বিস্তৃতি লাভ করেছে। কোথায় কোথায় কি কি নাম এটা প্রশ্ন আসে। এবং নেপালে, নেপালে এই জায়গাটার নাম হচ্ছে মহাভারত লেক, নেপালে জায়গাটার নাম হচ্ছে মহাভারত লেক। তো এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে পীর পাঞ্জালটা কোন হিমালয়ের পার্ট, পীর পাঞ্জালটা কোথায় অবস্থিত, এটা কোন হিমালয়ের পার্ট, এইরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। ওকে, আচ্ছা এর সাথে আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দুন কাকে বলে, সেটা হচ্ছে দুন, দুন কাকে বলে, এটা একটা প্রশ্ন আসে। দুন কাকে বলে বলতো? দেখো শিবালিক এবং লেসার হিমালয়ের মাঝে, এই যে আমাদের শিবালিক হলো, এটা গেছে শিবালিক, এবার ধরো আমি এখানে লেসার হিমালয় করছি, ধরে নাও এটা হচ্ছে লেসার হিমালয়, ঠিক আছে। শিবালিক এবং লেসার হিমালয়ের মাঝে যে উপত্যকাগুলো দেখতে পাওয়া যায়, শিবালিক এবং লেসার হিমালয়ের মাঝে যে উপত্যকাগুলো দেখতে পাওয়া যায় তাদের বলা হয় দুন। শিবালিক এবং লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ের মাঝে যে সমান্তরাল প্রশস্ত উপত্যকা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় দুন। একটা ফেমাস দুন হচ্ছে দেরাদুন, দেরাদুন কিন্তু একটা দুনের মধ্যে পড়ছে, ঠিক আছে। দেরাদুন হচ্ছে নদী, দেরাদুন হচ্ছে একটা ফেমাস দুনের মধ্যে পড়ে, শিবালিক এবং লেসার হিমালয়ের মাঝে এটা অবস্থিত। আচ্ছা ক্লিয়ার হলো? এটাও পূর্ব থেকে পশ্চিমে, যেগুলো দরকার বলে দিয়েছি, পূর্ব থেকে পশ্চিমে 2400 কিলোমিটার বিস্তৃত, এর উচ্চতা হচ্ছে 2000 থেকে 5000 মিটার, এটা এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত, ঠিক আছে। ওকে, লাস্টেরটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়, একদম হিমালয়ের সব থেকে উঁচু পার্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। মানে ধরো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এই যে রেঞ্জগুলো দেখছো, এই রেঞ্জগুলো যেখানে অবস্থিত সেটা হচ্ছে সেই হিমাদ্রি হিমালয়। ওকে, হিমালয়ের সব থেকে উঁচু পার্টের মধ্যে এটা যাচ্ছে। এখানটাতে অবস্থিত হচ্ছে নাঙ্গা পর্বত, এখানটাতে অবস্থিত হচ্ছে নামচা বারোয়া। একটা হচ্ছে নাঙ্গা পর্বত, একটা হচ্ছে নামচা বারোয়া। এটার নাম হচ্ছে নাঙ্গা পর্বত, এটার নাম হচ্ছে নামচা বারোয়া, নামচা বারোয়া। নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত লেসার হিমালয় তো হিমাদ্রি হিমালয় না, লেসার হিমালয় মানে লেসার হিমালয় মানে লেসার হিমালয়, হিমাদ্রি হিমালয় তার পরের পার্ট। একেবারে লাস্টের পার্টটা হচ্ছে শিবালিক, তার ওপরটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, লেসার হিমালয়, তার ওপরটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। এইটা হচ্ছে শিবালিক, শিবালিক। লেসার হিমালয় বা মধ্য হিমালয়, মধ্য হিমালয় বা লেসার হিমালয়। ব্ল্যাকটা দেখা যাচ্ছে? হিমাদ্রি, ট্রান্স হিমালয়। বুঝেছো? বুঝেছো? তো এইটা হচ্ছে নাঙ্গা পর্বত এবং এটা হচ্ছে নামচা বারোয়া। নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত হচ্ছে হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয়ের নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত।
এটার অ্যাভারেজ হাইট যদি বলা হয়, এটার গড় উচ্চতা যদি বলা হয়, এটার গড় উচ্চতা হচ্ছে 6000 থেকে 6100 মিটার। 6000 থেকে 6100 মিটার হচ্ছে এটার গড় উচ্চতা। লেসার হিমালয় কি হিমাচল হিমালয় বলা হয়? আমি ট্রান্স পর্যন্ত তো এখনো যাইনি, একটা একটা করে বলি, এটার অ্যাভারেজ হাইট হচ্ছে 6000 থেকে 6100 মিটার। আচ্ছা, এই যে জায়গাটা রয়েছে, এই হিমালয়তে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মানে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এগুলো এই জায়গাটাতে অবস্থিত। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এগুলো এই জায়গাতে অবস্থিত। এটা হয়ে যাচ্ছে আমাদের হাইয়েস্ট যে রেঞ্জটা এটা। এই জায়গাতে দুটো সিনটেক্সিয়াল বেন্ড অবস্থিত, অর্ধচন্দ্রাকৃতি বাঁক সিনটেক্সিয়াল বেন্ড অবস্থিত হচ্ছে এই নাঙ্গা পর্বত এবং নামচা পর্বতে। দেখো হিমালয় পর্বতটা এইরকম ভাবে এট এ স্ট্রেট চলে গেছে এবং দুটো পয়েন্টে এসে অল অফ এ সাডেন এটা একটা সাডেন টার্ন নিয়েছে, দক্ষিণ দিকে বেঁকে গেছে, সাডেন টার্ন নিয়েছে। কিরকম? এটা গিয়ে এইরকম হয়ে গেছে, এটা গিয়ে এইরকম হয়ে গেছে, একটা টার্ন নিয়েছে। এইটাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল বেন্ড বা অর্ধচন্দ্রাকৃতি বাঁক। অর্ধচন্দ্রাকৃতি বাঁক বা সিনটেক্সিয়াল বেন্ড এটাকে বলা হয়। এই বাঁকটা থাকার জন্য সিন্ধু নদী পাকিস্তানের মধ্যে যেতে পেরেছে, ব্রহ্মপুত্র নদী ভারতের মধ্যে আসতে পেরেছে। এই বাঁকটা থাকার জন্যই হয়েছে, না থাকলে হতো না। এটাকে বলা হচ্ছে সিনটেক্সিয়াল বেন্ড, অর্ধচন্দ্রাকৃতি বাঁক, যেটা নাঙ্গা পর্বত এবং নামচা পর্বতে অবস্থিত। ওকে, ক্লিয়ার আই গেস? আচ্ছা, এই জায়গাতে কিছু ইম্পর্টেন্ট পাস অবস্থিত। আমি পাসের নোটটা তোমাদের আলাদা করে দেব। পাস হচ্ছে গিরিপথ। পাস কাকে বলা হয়? পাস হচ্ছে গিরিপথ, একটা নেভিগেবল রুট বিটুইন টু মাউন্টেন, দুটো মাউন্টেনের মধ্যে একটা যাতায়াতের ব্যবস্থা, পথ, তাকে বলা হচ্ছে পাস। পাসের নোটটা আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেব। পাসের নোটটা আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো যে কোথায় কোথায় কি কি পাস অবস্থিত, মানে কোন পাসটা কোন রেঞ্জে অবস্থিত এবং সেটা কাকে কাকে কানেক্ট করেছে, এটা প্রশ্ন আসে, তো এটা আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দেবো। এর পরেরটাতে হচ্ছে ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়টাকে আরেকটা কথায় টেথিস হিমালয় বলা হয়। ট্রান্স হিমালয় মানে টেথিস হিমালয়, ট্রান্স হিমালয় মানে তিব্বত হিমালয়। টেথিস হিমালয় বলা হয়, তিব্বত হিমালয়ও বলা হয়। এই জায়গাতে মেন 4টে রেঞ্জ রয়েছে। ট্রান্স হিমালয়ের ক্ষেত্রে মেন 4টে রেঞ্জ রয়েছে। ফার্স্ট, এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম ফার্স্ট হচ্ছে কারাকোরাম। ওকে, সেকেন্ড লাদাখ, সেকেন্ডটা হচ্ছে লাদাখ। থার্ড জাস্কার, থার্ড হচ্ছে জাস্কার। ফোর্থ সেটা হচ্ছে কৈলাস। টোটাল মেন 4টে রেঞ্জ রয়েছে, কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস, 4টে রেঞ্জ রয়েছে। কারাকোরামের মধ্যে অবস্থিত হচ্ছে কেটু, এখানটাতে অবস্থিত কেটু। কেটুটা কি? এইটা হচ্ছে কেটু। কেটু মানে গডউইন অস্টিন। কেটুর আরেকটা নাম হচ্ছে গডউইন অস্টিন, যেটা কারাকোরামে অবস্থিত, যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কারাকোরামে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বাট কেটু অবস্থিত পিওক এর মধ্যে। কেটু অবস্থিত পিওক এর মধ্যে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে অবস্থিত কেটু। তো এটা বেসিক্যালি একটা ডিসপিউটেড ল্যান্ড, এটা একদম ক্লিয়ার কাট নয়, এটা একটা ডিসপিউটেড ল্যান্ড। তো পিওকের মধ্যে অবস্থিত, যেহেতু ভারতীয়রা পিওকে আমাদেরই পার্ট মনে করে, তাই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে সেটা কেটু হবে। বাট এটা বিতর্কিত, এটা ডিসপিউটেড। যদি জিজ্ঞেস করা হয় আনডিসপিউটেড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ কি,
অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ বললে সেটা হচ্ছে নন্দা দেবী, সেটা অবস্থিত এখানে। অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ বললে সেটা হচ্ছে নন্দা দেবী, উত্তরাখণ্ডে অবস্থিত। অবিতর্কিত বললে সেটা হচ্ছে নন্দা দেবী। এটুকু বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে? না, কাঞ্চনজঙ্ঘা নয়। কাঞ্চনজঙ্ঘা কমপ্লিটলি ভারতের মধ্যে অবস্থিত নয়। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত ভারত এবং নেপালের বর্ডারে। তো শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা যায় না। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু। ট্রান্স হিমালয়ের মধ্যে কারাকোরাম, লাদাখ, জাস্কার, কৈলাস এই 4টে পার্ট পড়ছে। না বাবা, কারাকোরাম নয়। তোমরা যতই গুগল দেখে বলো, কারাকোরাম নয়। গুগলে ভারতের ম্যাপটা কখনো দেখেছো? গুগলে ভারতের ম্যাপটা কখনো দেখেছো? ভারতের ম্যাপটার মধ্যে ভারতের উপরের যে পোর্শনটা সেটা কি দেখায়? গুগলে ভারতের ম্যাপের মধ্যে উপরের যে পোর্শনটা সেটা কি দেখায়? দেখায় না। সেই কারণে কারাকোরামকে ভারতের পার্ট ধরাই হয় না। তো তুমি যদি বলো যে ম্যাম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে না, তার মানে তুমি মেনেই নিচ্ছ যে পিওকে আমাদের পার্ট নয়। তুমি কি এটা মেনে নিচ্ছ যে পিওকে আমাদের পার্ট নয়? যদি এটা মেনে নাও তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কারাকোরাম নয়। বুঝতে পেরেছো? কেটু সবথেকে, কেটু হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট, কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট। কাঞ্চনজঙ্ঘাকে কেন ধরা হবে? কাঞ্চনজঙ্ঘা প্রথমত পুরোপুরি ভারতে অবস্থিত নয়। কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ভারতে অবস্থিত নয়। কাঞ্চনজঙ্ঘা ভারত নেপাল বর্ডারে অবস্থিত, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট পিক ওয়ার্ল্ডের, কেটু সেকেন্ড হাইয়েস্ট পিক ওয়ার্ল্ডের। তো কেটু যখন ভারতে রয়েছে তখন আমি কাঞ্চনজঙ্ঘাকে কেন ধরবো? Highest peak of the world, Mount Everest. মাত্র কি রেঞ্জ আছে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কোন? কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের ইস্টার্ন হিমালয়ের মধ্যে পড়ে। নন্দা দেবী ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ, আনডিসপিউটেড হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা আনডিসপিউটেড নয়। কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ভারতের পার্ট নয়। কাঞ্চনজঙ্ঘা ভারত নেপাল বর্ডারে অবস্থিত। আনডিসপিউটেড তখনই তাকে বলা যায় যে কমপ্লিটলি ভারতে অবস্থিত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি আনডিসপিউটেড জিজ্ঞেস করে তাহলে আনডিসপিউটেড হলে চোখ বন্ধ করে নন্দা দেবী লিখবে। যদি জিজ্ঞেস করে অবিতর্কিত কোনটা, চোখ বন্ধ করে নন্দা দেবী লিখবে। যদি জিজ্ঞেস করে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে চোখ বন্ধ করে কেটু লিখবে। গডউইন অস্টিন কেটু, সেটাকেই লিখবে। কারণ যদি তুমি কেটু ছাড়া অন্য কোনো কিছু দাও তার মানে তুমি এগ্রি করে নিচ্ছ যে ভারতের পার্ট নয় পিওকে। তুমি কেটু ছাড়া অন্য কিছু দিলে তুমি এটাকে এগ্রি করে নিচ্ছ যে এটা ভারতের পার্ট নয়। সরকারি চাকরির পরীক্ষাতে তো এরকম তুমি মানতে পারো না। তাই ক্লিয়ার? বুঝেছ? ক্লিয়ার?
আনডিসপিউটেড বললে সেকেন্ড হাইস্ট পিক কাঞ্চনজঙ্ঘা। আনডিসপিউটেড বলে কোনো প্রশ্ন হয় না, সেকেন্ড বললে কাঞ্চনজঙ্ঘা, আনডিসপিউটেড বলে কোনো প্রশ্ন হয় না। আজকে যতটা করিয়েছি তার মধ্যে কারো কোথাও ডাউট আছে, কারো কোনো প্রশ্ন আছে? আজকে যতটা করিয়েছি তার মধ্যে কারো কোনো প্রশ্ন? আমি আগে তোমাদের কয়েকটা চ্যাপ্টার শেষ করে নেবো, তারপর এমসিকিউতে যাব। ডেফিনেটলি ভালো হবে। যেখানে রেকর্ডেড ক্লাসটা থাকে তার পাশে পিডিএফ পেয়ে যাবে, যদি খুঁজে না পাও সাপোর্টে ফোন করে নাও। বই তোমাদের অলরেডি গেছে, আমার লেখাগুলোর যেগুলো দেখছো সেগুলো বইতে যাবে না, সেগুলো পিডিএফ এ যাবে। আগের দিনে রেকর্ডেড ক্লাস রয়েছে, যদি না দেখতে পাও তাহলে সাপোর্টে ফোন করে নাও। যেখানে লাইভ ক্লাস থাকে তার পাশে রেকর্ডেড জায়গা থাকে, সেখানেই রেকর্ডেড ক্লাস থাকবে, সেখানেই পিডিএফ থাকবে। কালকে জিওগ্রাফি ফোল্ডারটার মধ্যে ঢুকে দেখো, কালকে ক্লাসটা চলে এসেছে। চলো টাটা, এন্ড করলাম ক্লাস, কাল দেখা হচ্ছে, টাটা।